এই পর্যায়ে আমি অনুরোধ করব আপনাদের মধ্যে বক্তব্য রাখার জন্য আমাদের শ্রদ্ধাভাজন গোটা বাংলাকে চলিত ভাষায় নিয়ে এসেছিল যেই হরিপুরের আমাদের প্রমোদ চৌধুরী, বিখ্যাত রবি ঠাকুরের বংশের জামাই আপনারা জানেন, সেই দুর্গাদাস কলেজের সম্মানিত অধ্যাপক বাবুল স্যার, নিজেও একজন লেখক, ওনারও বই বের হয়েছে। আমি অনুরোধ করবো বাবুল স্যারকে দুটি কথা বলার জন্য। ধন্যবাদ স্যার। আজকের এই অনারম্বর অনুষ্ঠানে আমি প্রথমত একটু বিস্মিত এবং গর্বিত এই কারণে যে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। দুটি মত ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে যাবে, কিন্তু একটা বই অনন্ত যৌবনা, এটা ওমর খৈয়মের কবিতার একটি অংশ। তো কবিতা নিয়ে কথা বলতে গেলে অনেক প্রসঙ্গ আসে, অনেক কথা আসে। তার আগে আমি প্রথমত এই যে বইটা আমি হাতে পেলাম, এইটা নিয়ে একাত্তর কথা বলতে যাচ্ছি। জুয়েল জুয়েল রানা, তাকে অজস্র ধন্যবাদ। তার সাথে আমার ইতিপূর্বে অনেক দেখা হয়েছে, কবিতা নিয়ে আলাপ আলোচনা হয়েছে চায়ের টেবিলে এবং অন্যভাবেও। আমি জানি অনেক আগে থেকেই লেখা। কবিতা সাহিত্যের সবচেয়ে নন্দিত এবং শিল্পিত একটা অধ্যায়। এখানে নাটক, ছোট গল্প, বড় গল্প, উপন্যাস, প্রবন্ধ যাই থাকুক, সেগুলো কখনো কখনো কথা সাহিত্যকে স্পর্শ করে, কখনো কখনো কেচ্ছা কাহিনীর মধ্যে সীমাবদ্ধ থাকে। আমি কথা সাহিত্য এবং কেচ্ছা কাহিনীকে দুইটা আলাদা দৃষ্টিকোণ থেকে বিচার করি। যেটার মধ্যে নিমগ্ন হওয়ার সুযোগ আছে, যেটাকে বহু মাত্রিকতা থাকে, সেটাকে কথা সাহিত্য এবং সেটার মধ্যে কথা প্রধান এবং তার মধ্যে কবিতার অনেকখানি রসদ রয়ে যায়। সেই দৃষ্টিকোণ থেকে আমরা শরৎচন্দ্রকে স্মরণ করতে পারি। আমরা স্মরণ করতে পারি স্মরণকালের অল্পকাল আগে প্রয়াত হুমায়ুন আহমেদ স্যার। তিনি সাহিত্যকে এমন একটা মাত্রায় নিয়ে গিয়েছেন এবং সেই সাথে বাংলা সাহিত্যকে তিনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তিনি দেখানোর চেষ্টা করেছেন। দুর্দান্ত কথা সাহিত্যিক। তার পরবর্তীতে বাংলাদেশে কথা সাহিত্যিক যেমন আছেন, এটা আমার খুব একটা মনে হয় না। সেই দৃষ্টিকোণ থেকে কথা সাহিত্যের খরা চলছে। কথা সাহিত্য একজন একজন হচ্ছে কেচ্ছা কাহিনীকার, কথা সাহিত্যকে তার আসন ছেড়ে দিবে, এরকম বিশেষজ্ঞরা মনে করেন। এবং কবি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন, তখন কথা সাহিত্যিক পথ ছেড়ে দিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে পড়বেন। কবি এমন একটা প্রতিভা বা এমন একটা সত্তা, যেটা অত্যন্ত নন্দিত, সাহিত্যের সবচেয়ে উচ্চতম শিখরে যার বসবাস। এবং এই কবিতাটা অত্যন্ত সুকঠিন। কবি যাহা লিখিবেন তাহাই কবিতা। জীবনানন্দ কি বলেছেন যে কেউ কেউ কবি, সবাই কবি নয়। কবি যাহা লিখিবেন তাহাই কবিতা, সম্ভবত রবীন্দ্রনাথের কথা। কিন্তু এই ক্ষেত্রে আমি সাথে আরেকটু শব্দ যুক্ত করতে চাই। সেটা হচ্ছে যে উনি যে বললেন যে কবি যেটা লিখবেন সেইটাই কবিতা, তার আগে তাকে তো কবি হতে হবে। আমি যদি নিজেকে মনে করি আমি কবি, আমি যেটা লিখবো সেইটা কবিতা, এটা কোয়াইট ইম্পসিবল, এটা হওয়া সম্ভব না। কিংবা আমি তাকে মনে করলাম সে কবি। কবি হতে কি লাগবে? কবি হতে আমি মনে করি যে অন্তত দুইটা জিনিস লাগে। প্রথমত কবি প্রতিভা। কিছু মনে করবে না, গরম লাগছে তো। প্রতিভা এটা জন্মগত বিষয়, যার মধ্যে কবিত্ব থাকে, একটা আনমনা ভাব থাকে, একটা জিনিসের মধ্যে অন্য কিছু দেখেন, কিংবা তার ভেতরেও আরো কিছু দেখেন, কিংবা সেটাকে ভেঙে ফেলার পরেও আরো কিছু দেখেন।
এবং সেইটা যখন হচ্ছে কবিতায় প্রকাশ করার একটা আকুপাকু চেষ্টা তার ভেতরে কাজ করে, নিজের মধ্যে ভাঙন চলে, নিজের মধ্যে মৃত্যু চলে, নিজেকে আবার বাঁচিয়ে তোলার হচ্ছে তাগিদ চলে, এরকম একটা অবস্থা হচ্ছে কবিতার প্রতিভা। আর এই প্রতিভাকে লালন করে এটাকে কি করতে হয়, একটা চারা গাছকে যেমন হচ্ছে রোপণ করলে সেখানে ফুল দিবে না কিংবা ফল দিবে না, সেরকম একটা কবি প্রতিভা হয়ে জন্ম নিলেই যে তিনি কবি হয়ে উঠবেন এটা আমার মনে হয় না। তাকে কি করতে হবে, কবিতার জন্য তাকে সাধনা করতে হবে। সেটা ঘুরে বেড়ায় আমাদের আশেপাশে, হাওয়ায়, ইথারে, রাস্তায়, যে কোনো জায়গায় কবিতা ঘুরে বেড়ায়, সেটাকে আমাকে ধরতে হবে। ধরতে হলে কি প্রয়োজন, আমাকে কোন অ্যাঙ্গেল থেকে ধরতে হবে, সেটা শব্দে প্রকাশ করতে হলে পরে আমাকে কিছু নিয়ম নীতি যেটা আছে স্বতঃসিদ্ধ, সেগুলো আমি নিয়ে নিয়ে যখন আমি রপ্ত করতে পারবো, তারপরে সেটা আমাকে কবিতা আকারে ধরা দিবে। সেটা একটা কি বলে যে একটা বৃক্ষ, একটা গাছ, সেই গাছ দিয়ে আমি কি করতে পারি, একটা চেয়ারও তৈরি করতে পারবো, আবার একটা খাটও তৈরি করতে পারবো, কিংবা একটা হাতুড়িও তৈরি করতে পারবো কাঠের। তো আমি কবিতার আকারে তখনই আমি সেটাকে দিতে পারবো যখন কবিতার যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে সেগুলোর উপর পড়াশোনা করি, এবং সেগুলো প্রকাশ করার যে একটা যে কি বলে কায়দা বলি আমরা, মানে অন্য ভাষা ব্যবহার করে ফেললাম, সেটা যখন আমি রপ্ত করতে পারবো তখন সেইটা কবিতা হবে। আমরা বাইক চালাই কিংবা বাইসাইকেল, প্রথমে কিন্তু অনেকগুলো নিয়ম শিখিয়ে দেওয়া হয় যে এইটা করো, স্টার্ট করো, এটা করো, তারপরে বাম পাশ দিয়ে যাও, এইভাবে সাইড দাও, ইত্যাদি ইত্যাদি করো। কিন্তু উনি যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন তিনি ডান পাশ দিয়েও যেতে পারবেন, কিংবা ক্রস করে, রাস্তা ক্রস করেও যেতে পারবেন। তো এইভাবে যখন একজন কবি যখন নিজেকে রিপেয়ার করতে পারবে, নিজেকে বিকশিত করতে পারবে, তখন তিনি যে কোনো ভাবে, যে কোনো অবস্থাতেই তিনি কবিতা লিখতে পারবেন, যদি সেই সময় কবিতা তার মাথায় ধরা যায়। এটা নিমগ্ন অবস্থায়, এটা কি বলে, নিমজ্জন, মগ্ন চৈতন্যে কবিতা আসে। কবিতা কেউ জোর করে লিখতে পারে বলে আমি বিশ্বাস করি না। কবিতা যখন আসে তখন যিনি ধরতে পারেন তখন সেটা কবিতা। এটা আমি বলি যে কবিতা কেউ লেখে না, কবিতাই তাকে দিয়ে কবিতা লিখিয়ে নেয়। এইটাই হচ্ছে উৎকৃষ্ট কবিতা। জোর করে যদি আমি কবিতা নির্মাণ করি তাহলে সেটা কবিতা অপেক্ষাকৃত দুর্বল, এবং কখনো কখনো কবিতা হয় না। যাই হোক, কবিতা সম্পর্কে অনেক কথা বলে ফেললাম। আজকে আমি আনন্দিত যে যার সাথে আমার অনেকগুলো কথা হয়েছে, যার সাথে আমার অনেক দিন চিটিং হয়েছে, সে একটা বই উপহার দিয়েছে। প্রচ্ছদটা আমার খুবই ভালো লেগেছে, মাখা ময়দার তাল। কবি যে শব্দ ব্যবহার করবেন, যে নাম ব্যবহার করবেন, সেটাতেই আমি সেলুট করি। আর এই বইটাতে আমি একটু অন্য জায়গাতে যাই আলোচনা করার আগে। বেশি দেরি করে ফেলছি না তো? না না না, বলেন। আমি একাধারে যেমন আনন্দিত, পাশাপাশি একটু বুকের কোন যেন জায়গায় একটু খসখসানি থেকে যাচ্ছে যে ওরা দুই বন্ধু একসাথে চলাফেরা করে, একসাথে কবিতা নিয়ে আলোচনা করে, একসাথে চা খায়। সেটা হচ্ছে এই কবিতার যে প্রচ্ছদ লিখেছে রাশি চুলসিলার, কই এই যে সামনে আছে। তো দুইজনই কবি, দুইজনেই সুন্দর লেখে। আমি ভেবেছিলাম ওরা যদি কখনো বই প্রকাশ করে তাহলে দুইজন একসাথেই করবে, এবং আমিও তাই করেছিলাম। আমি যখন হচ্ছে বই প্রকাশ করি, প্রথম বই 18 সালে, তারপর অনেকগুলো বই পাবলিশ হয়ে গেছে। যাই হোক, আমার আর এক বন্ধু মজিদ, আমার বাল্য বন্ধু, আমরা দুইজন একসাথে, তার অনেকটা ইয়ে ছিল যে এই মুহূর্তে না, আর একটু পরে করি ইত্যাদি। তো শেষ পর্যন্ত তাকে আমি এনকারেজ করে নিয়ে আমরা দুইজন একসাথে বই করেছিলাম এবং বেশ মজাও করেছিলাম। যাই হোক, সেই প্রসঙ্গে না যাই, যেহেতু কথা হচ্ছে এখন আলোচিত যে বইটা এখানে নিয়ে হাজির হয়েছি। তো সেই সাথে যদি এই কি বলে ভূমিকা লেখক রাশিদুল হৃদয়েরও যদি আর একটা বই থাকতো তাহলে আমার আরেকটু বেশি ভালো লাগতো। যাই হোক, ভূমিকা থেকে আমি একটু কথা বলি। ভূমিকা লিখেছে রাশিদুল হৃদয়, আমার সামনে দাঁড়িয়ে আছে।
দুর্দান্ত কবিতা প্রতিভা আছে তার মধ্যে, যথেষ্ট পড়াশোনা করে, কিন্তু কবিতার প্রাসঙ্গিক বিষয়াবলী আরো পড়লে পরে আরো ভালো কিছু করবে, এটা আমি প্রত্যাশা করি। তিনি প্রথমেই ভূমিকায় লিখেছেন কবিতা সার্বজনীন ভাবে সেক্সি। হ্যাঁ, সুন্দর কথা লিখেছে। সুন্দর কথা। শব্দ বিভিন্ন মিনিং হয়, সুন্দর, স্যারকে খুব সুন্দর লাগছে, লাইক সেক্সি। এটাতে আমি আপত্তি করছি না, আমার একটু আপত্তি আছে এই জায়গায় যে কবিতা সার্বজনীন ভাবে। আমি মনে করি কবিতা তো সার্বজনীন নয়ই, বরং গুটি কয়েক ব্যক্তিরও নয়, সামান্য কিছু ব্যক্তি কবিতা পড়ে, উপন্যাস পড়ে, গল্প পড়ে, কিন্তু কবিতার পাঠক এত কম, এবং পড়লেও জোর করে হয়তো লাইনগুলো আমি পড়ে কোনো রকম দুই একটা কবিতা পড়ে বইয়ের রেখে দেবো সেলফে, এরপরে আর আমি কখনোই সেটা বের করব না। এইরকম মানসিকতার মানুষ এখানে বেশি আছে, শুধু বাংলাদেশে নয়, বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রেই কবিতার পাঠক কম, তাতে কোনো আপত্তি নাই। একজন মানুষও যদি একটা কবিতা পড়ে আনন্দিত হয়, তার যদি ভালো লাগে, মনের খোরাক যদি মেটে সেই মুহূর্তের জন্য, আমি মনে করি ওই বইটাই সার্থক। একটা আতরের শিশি ছোট, কিন্তু একটা ডাস্টবিন অনেক বড়। তাই ডাস্টবিন যদি অন্য কিছু রাখা যায়, ডাস্টবিনের কিন্তু ভ্যালু অন্য জায়গায়, সেটা ময়লা রাখার জায়গা, কিংবা অন্য কিছু একটা ঢাকি, একটা বা অন্য কোনো হচ্ছে তেলের পিপ, কিংবা আরো অনেক বড় বড় জাহাজ, যেটাই হোক, সেটা অনেক বড় হলে সেটা যে খুব ডিমান্ডফুল হবে এটা কিন্তু নয়। একটা স্বর্ণের একটা ছোট্ট টুকরার যত দাম, কিংবা একটা ডায়মন্ডের একটা ছোট্ট টুকরার যত ভ্যালু, একটা বড় লোহার অতটুকু ভ্যালু নাই। তাই কবিতা গুটি কয়েক ব্যক্তির জন্য, এটা গেল একটা প্রসঙ্গ। আর আমি এই কবিতা থেকে, এই বই থেকে আমি তিনটা কবিতাকে একটু স্পেশালাইজড করছি, এখানে বসে তিনটা কবিতাকে একটু স্পেশালাইজড করছি। প্রথমে আমি কবিতার বইয়ের যে লাস্ট যে লেখাটা, চাওয়া না পাওয়া, সারা বাংলায় শান্তি চাই, চাই না যুদ্ধ বিগ্রহ, সারা বাংলায় ধর্ম বর্ণ সংগতি চাই, চাই না ধর্মের শত্রুতা, সারা বাংলায় একাত্মতার মন্ত্র চাই, চাই না সংঘাত বিদ্রোহ, সারা বাংলায় আধুনিক মন্ত্র চাই, চাই না অবনতির দুঃশাসন, সারা বাংলা করতে চাই মুক্ত স্বাধীন, চাই না বিজাতির শাসন ব্যবস্থা। কবিতাটা তার 13 সালে লেখা বলে উল্লেখ করা হয়েছে। কবিতার শিরোনাম হচ্ছে চাওয়া না পাওয়া, চাওয়া না চাওয়া। ভূমিকা লেখক উনি লিখেছেন, সর্বশেষে কবিকে, অর্থাৎ এই কবিতার বইকে কিংবা কবিকে তিনি সুরিয়ালিস্ট বলে আখ্যা দিয়েছেন। সুরিয়ালিজমের বাংলা হচ্ছে, এটা হচ্ছে পরাবাস্তববাদ। এক সময় বাস্তববাদী কবিতাকে ডিমান্ডফুল মনে করা হতো, যেমন জসিমউদ্দিন লিখেছে ওইখানে তোর দাদির কবর, সুন্দর একটা এলিজি, পরে পরে অনেক দীর্ঘ লিখে শেষ পর্যন্ত কবিতার মানদণ্ড বিচার করতে গেলে ওর মধ্যে যে একটা কি বলে যে দুঃখবোধ, এলিজি যেটাকে ইংরেজিতে বলে দুঃখবোধ, সেখানে একটা দুঃখ গাথা, এইটাই প্রকাশ পেয়েছে। কিন্তু এর মধ্যে দ্বিমাত্রিকতা কিছু নাই, বহু মাত্রিকতাও কিছু নাই। এখন পড়ে মানুষ যে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে সে পড়াটা শেষ করতে পারছে, কেউ কেঁদেও ফেলছে, এইটাই হচ্ছে
জসিমউদ্দিনের এই কবিতার প্রতিপাদ্য বিষয়। একে ভাঙলে এখানে আরো অন্যান্য কিছু পাওয়া আমার মনে হয় সম্ভব না। সেই দৃষ্টিকোণ থেকে আমরা তাকে পয়ার বা পদ্য বলতে পারি, কিন্তু সেটাকে কবিতা হিসেবে মানতে আমি রাজি নই।